হ্যালো, উই আর ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আজ আমরা গত রাতের ইউসিএল কোয়ালিফায়ারের যে দুটো কোয়ার্টার ফাইনালের যে দুটো ম্যাচ ছিল, বার্সেলোনা, ডটমান্ড এবং তার পাশাপাশি পিএসজি এবং অ্যাস্টন ভিলা, সেই নিয়ে আলোচনা করব। আমি প্রত্যয় অ্যান্ড আই হ্যাভ সাহিত্য উইথ মি। হাই গাইস, তো আজকে আমরা মেনলি যেটা বলবো সেটা হচ্ছে বার্সেলোনা এবং ডটমুন্ডের খেলা নিয়ে। তো প্রথমেই ডাইরেক্ট যদি আমরা ম্যাচে ঢুকি, তো সেক্ষেত্রে আমরা জানি যে ডটমুন্ডের নতুন কোচ নিকো কোভাচ এই ম্যাচ থেকে মানে ইউসিএলে প্রবেশ করেছে আর কি। তো যাই হোক, এবার যদি আমরা দেখি বার্সেলোনার লাইন আপে, তো সেক্ষেত্রে বার্সেলোনার ফ্রন্ট থ্রি যথাক্রমে যা ছিল তাই আছে। লেভানডস্কি, ইয়ামাল এবং রাফিনিয়া, এবং তার সঙ্গে ডিফেন্স লাইনেও ইনিগো মার্টিনেজ, কুবার্সি এবং আমরা আলেহান্দ্রো বালদে এবং রাইট ব্যাকে কুন্দেকে যথারীতি দেখেছি। মিডফিল্ডে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে ফার্মিন লোপেজ স্টার্ট করেছে এবং তার সাথে সাথে ফ্রেঙ্কি ডিয়ং কাইন্ড অফ পিভট খেলেছে এবং পেদ্রিকে সামনে রেখে খেলেছে আর কি। তো আর গোলে তো আমাদের আছেই সেজনি। তো যাই হোক, তো এরপরে যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে বার্সেলোনা 4-2-3-1 হিসাবে স্টার্ট করে। তো আর বরুসিয়া ডটমুন্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো ওদের গোলকিপার আমরা দেখেছি গ্রেগর কোবেলকে, এবং জুলিয়ান রেয়ারসন, এমরি শ্যান এবং অ্যান্টনকে আমরা দেখেছি সেন্টার ব্যাকে। তার সঙ্গে যদি দেখি, তো আহ, আহ, হ্যাঁ, বেনসেবাইনিও রয়েছে রাইট ব্যাকে। তার সঙ্গে তারা স্টার্ট করেছিল এনমেচা এবং গিটেন্স, এবং ওদিকে জুলিয়ান ব্র্যান্ড এবং করিম আদেইমি এবং গুরাসি অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড। তো এই ছিল মোটামুটি ডটমুন্ডের টিম। তারাও 4-2-3-1 হিসাবেই স্টার্ট করে। তো এবার যদি ম্যাচের কথা বলা যায়, তো প্রত্যয় হ্যাঁ, ম্যাচে সবার আগে তো বার্সেলোনা যে দুটো প্লেয়ারকে খেলায়নি সেটা হচ্ছে সবার আগে গাভি এবং গাভি, রোনাল্ড আরাউহো এবং তার পাশাপাশি ফেরান তরেস, এদেরকে ফার্স্ট থেকে স্টার্ট দেয়নি। কিন্তু ডটমান্ডও সেদিক থেকে দেখতে গেলে তাদের হচ্ছে মেন যে ডিফেন্ডার নিকলাস শুলে এবং তার পাশাপাশি মেয়ের এবং রেইনা, তাদেরকেও স্টার্ট দেয়নি। তো মেন মানে কি বলবো, স্টার্টিং লাইন আপের থেকে কিছু চেঞ্জ করেছিল দুটো কোচই। তো আমরা মেনলি ম্যাচের দিকে আসি যে ম্যাচে কি কি ঘটেছে। সবার আগে 25 মিনিটের মাথায় রাফিনা যে গোলটা দেয় সেটা নিয়ে একটু কিছু বলবি? হ্যাঁ, সেটা নিয়ে অবশ্যই কিছু বলার আছে বলতে পারি। তো সেটার প্রথম কারণ হচ্ছে রাফিনিয়া কি করতে চেয়েছে আমরা জানি, যে গোলটা যাতে পুরোপুরি হয় তার একটা অ্যাসিওরেন্স দিতে চেয়েছে, কিন্তু ব্যাপারটা সেখানে থেমে যায়নি বলতে গেলেই চলে, কারণ ওখানে একটা বড়সড় কন্ট্রোভার্সিও ক্রিয়েট হয়ে গেছে রাফিনিয়ার জন্য, বিশেষ করে যখন থেকে সে ইন্টারন্যাশনাল ব্রেক থেকে ফিরে আসে। তারপর থেকে তারপরে কোচ এবং সতীর্থদের সাথে ঝামেলাও তৈরি হয় রেফারিকে নিয়ে। তো তারপর থেকে রাফিনিয়া একটু একটু মনে হচ্ছিল যেন টিমের সঙ্গে তার খুব একটা বন্ড একটু কমে গেছে বা কিছু। যাই হোক, হোয়াট এভার, সেটা আলাদা বিষয়। তো সেই কারণে হয়তো রাফিনিয়া এরকম একটা কাণ্ড করার পরে কুলার্সদের মধ্যে কিন্তু একটা ভয়ানক কন্ট্রোভার্সিও সৃষ্টি হয়েছিল, যে যেই সময় রাফিনিয়াকে সবাই অ্যাকচুয়ালি দুষছিল যে গোলটা যদি না হয় তো সেক্ষেত্রে রাফিনিয়াই একমাত্র দায়ী হবে। তো আর সবচেয়ে বড় কথা, ইউসিএল এর মতো স্টেজে যেখানে বার্সেলোনা প্রায় এরকম ছোটোখাটো মানে জিনিসগুলো করতে থাকে, এবং যে কারণে একটা দুটো যদি গোল বা যাই হোক না কেন সেগুলো যদি ক্যান্সেল হয়ে যায় বা কিছু, তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে গিয়ে বার্সেলোনা অনেক বড় একটা ঋণ চোকাতে হয়, আমরা এর আগেও দেখেছি। তো যাই হোক, তো সেক্ষেত্রে কারণ হ্যাঁ, রাফিনা হ্যাঁ, বল বল। হ্যাঁ, রাফিনা অ্যাকচুয়ালি গতকাল যে গোলটা মানে ট্যাপিন মেরেছে সেটা তো সবার আগে পাউ কুবার্সি নিজের গোল ছিল, তার ক্রেডিট নিয়ে নিয়েছে নিজে। হুম, সবথেকে বড় কথা, রাফিনা গোলটা করেছে সেটা নিয়ে প্রবলেম না, রাফিনা অফসাইড পজিশনে ছিল, মানে কয়েক কি বলবো যে মিলিমিটারের জন্য হচ্ছে সেই অফসাইডটা কল করেনি রেফারি। হুম, তো যাই হোক, তার জন্য হচ্ছে রাফিনার গোলটা ক্যান্সেল হয়নি। তো সেটা যদি গোলটা ক্যান্সেল হতো, একটু সবার আগে তার মানে তার উপর সবার একটু নজর খারাপ হতো, এই কারণ হচ্ছে প্রচন্ড সেলফিশ একটা বিহেভিয়ার দেখাচ্ছে এখন রিসেন্টলি রাফিনা। হুম, এখন সেটা আমরা অফ দ্য ফিল্ড কি হচ্ছে সেটা নিশ্চয়ই জানি না, হুম, কিন্তু অন দ্য ফিল্ড যেরকম ভাবে নিজেকে প্রকাশ করছে সেটাই আর কি সবাই বলছি। হুম, অ্যাকচুয়ালি তো যাই হোক, দেখা যায় এখন কি হয়। তাও রাফিনা গতকাল মানে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সের মধ্যে একটা একদম দিয়েছে। একদম। কারণ হচ্ছে সেকেন্ডলি এই 48 মিনিটসের মাথায় ম্যাচ শুরু, সেকেন্ড হাফ শুরু হওয়ার সাথে সাথেই লেভানডস্কি যে হেড দিয়ে গোলটা দেয় সেটার অ্যাসিস্ট কিন্তু রাফিনারই ছিল। হুম, হুম, তো সেই গোলটাও দারুণ ছিল, এবং আমি তো ভেবেছিলাম বোধহয় ফার্স্ট টাইম যে গোলটা বেরিয়ে গেছে, কিন্তু হ্যাঁ, লেভানডস্কি একদম এত কোচারের মতো পারফেক্ট ফিনিশ করেছে। এক্স্যাক্টলি এবং এক্স্যাক্টলি। তার পাশাপাশি হ্যাঁ, তার পাশাপাশি 66 মিনিটসের মাথায় লেভানডস্কি আবার একটা ফিনিশ করে, যেটার অ্যাসিস্ট ছিল ফার্মিন লোপেজের, না ফার্মিন লোপেজ তো? হ্যাঁ, অ্যাসিস্টটা ফার্মিন লোপেজেরই ছিল। হ্যাঁ, 66 মিনিটস। তার ঠিক আগের হ্যাঁ, হ্যাঁ। মুহূর্তে তো ফার্মিন লোপেজ ফার্মিন মিস করে লোপেজ পোস্টে মারে,
তারপরেই হ্যাঁ, অ্যাসিস্টটা দেয় আর কি। এক্স্যাক্টলি। হ্যাঁ ফার্মিন লোপেজ রিসেন্ট মানে গতকাল ম্যাচে নিজেকে প্রুফ করার খুব একটা মানে কি বলবো দেখাচ্ছিল যে অ্যাকচুয়ালি বার্সেলোনা এত টিনেজার্স এবং ইয়াংস্টার্স প্লেয়ার, তো তাদের মধ্যে নিজেকে প্রুফ করতেই হবে, না হলে হচ্ছে ম্যাক্সিমাম ম্যাচে স্টার্টিং 11-এ তো চান্স পাওয়াটা খুবই চাপে। তো যাই হোক, ফার্মিন লোপেজ সেটারই হয়তো ট্রাই করছিল এবং যথেষ্ট ভালো পারফরমেন্সও দিচ্ছিল এবং তার একটা রেজাল্ট হচ্ছে অ্যাসিস্টটা। এক্স্যাক্টলি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ল্যামিন ইয়ামালের 77 মিনিটসের গোলটা নিয়ে আলোচনা করবো কিছু। 77 মিনিটসে ল্যামিন ইয়ামাল যে গোলটা দিয়েছে সেটার অ্যাসিস্ট ছিল হচ্ছে রাফিনিয়া। রাফিনা নাকি হ্যাঁ রাফিনিয়া। রাফিনারি, হ্যাঁ ওটাই দুটো অ্যাসিস্ট দিয়েছে। তো গোলটাও কিন্তু অসাধারণ হয়েছে। আর সবথেকে বড় কথা, কাউন্টার অ্যাটাকে কিভাবে যে গোল করতে হয় সেটার একটা রেজাল্ট বা সেটার একটা নিদর্শন হচ্ছে এই গোলটা, একদম যেটা একদম। 77 মিনিটসে ল্যামিন ইয়ামাল কুইক গোল করে। হ্যাঁ ইনফ্যাক্ট এই গোলটার পেছনে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে এই গোলটা যখন হয় সেখানে হচ্ছে সবচেয়ে বড় রোলটা যদি আমরা দেখতে পাই সেটা হচ্ছে লেভানডস্কি, কারণ লেভানডস্কি খুব অসাধারণভাবে বলটার এগেনস্টে চার্জ করেছিল যখন ওদের ডিফেন্ডার সামথিং কারোর একটা পায়ে বলটা ছিল, সেই মুহূর্তে ক্লিয়ার করার মোমেন্টে লেভানডস্কি চার্জটা করেছিল, যেখান থেকেই বলটা রিবাউন্সে রাফিনিয়ার কাছে যায়, তো পুরো ডিফেন্সই ওদের খুলে যায়, কেউ ছিল না। তো এখানে লেভানডস্কির একটা বড় কৃতিত্ব দেখতে পেয়েছি আমরা। তো রাফিনার আর তার থেকে বড় কথা 66 মিনিটস আমাদের ফার্মিন লোপেজ যে অ্যাসিস্টটা দেয় সেখানকার যে থ্রুটা মানে কি পাসটা এটা ছিল সেটা রাফিনার, সেই কি পাসটা একটা তুখোড় মানে রাফিনার বললাম না যে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সেসের মধ্যে একটা গতকাল দিয়েছে, তো সেটারই একটা নিদর্শন ওটাও। তো আমরা নেক্সট যেটা বলি যে বার্সেলোনা এইভাবে ডমিনেট করেছে 4-0, তার যে মূল কারণগুলো মানে বার্সেলোনার যে টপ পয়েন্টগুলো ফ্লিক যেভাবে খেলিয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। তো প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে বার্সেলোনার প্রত্যেকটা ম্যাচই আমরা এই সিজনে দেখেছি যে বার্সেলোনা প্রচণ্ড ভালো মানে হাই প্রেসিং করে, তো আর প্রত্যেকটা প্লেয়ার মানে মানে পুরো কুকুরের মতো দৌড়ায় লেজিট পুরো সারা ম্যাচ জুড়ে, ঠিক আছে। তো এটা একটা সবচেয়ে বড় কারণ বার্সেলোনা যে কোনো টিমকে ইজিলি ডমিনেট করার। তো এটা একটা বড় কারণ ফ্লিক যেটা প্রডিউস করেছে বার্সেলোনার মধ্যে, এবং সবার মধ্যে যে খিদেটা, প্রত্যেককে একটা গোলমুখী আক্রমণ করতে হবে, গোল করতে হবে, কোনো কিছুতে স্যাটিসফ্যাকশন না পাওয়া, এক গোল দু গোল হওয়ার পরেও। তো এই যে খিদেটা বাড়ানো, এটা খুব দারুণ একটা কোচের স্ট্র্যাটেজি আমরা দেখেছি, এবং এটা নিয়ে মানে এটা অ্যাকচুয়ালি তাই মানে হাই প্রেসিং বার্সেলোনা, এবং যে আর একটা সেকেন্ডলি জিনিস সেটা হচ্ছে আমাদের কুইক কাউন্টার, এবং যখন যখন গেম কন্ট্রোল করার দরকার সেই মোমেন্টে গেম কন্ট্রোল করে পজিশন হোল্ড করা, যেটার মূল কারণ হচ্ছে ফ্রেঙ্কি ডিয়ংকে পিভট খেলানো। ফ্রেঙ্কি ডিয়ং অ্যাকচুয়ালি পুরো গেমের কন্ট্রোল করেছে। কালকে পেড্রিকে আমরা প্রথম হাফে হয়তো একটু অফ দেখলেও সেকেন্ড হাফে কিন্তু পেড্রি যথারীতি নিজের পর্যায়ে চলেই আসে, কিন্তু ফ্রেঙ্কি ডিয়ং এর পজিশন কন্ট্রোল করা এবং কুইক কাউন্টারে কন্ট্রিবিউট করা, এটা কিন্তু খুব চোখে পড়ার মতো বিষয়। আর তারপর হ্যাঁ, এইটা হচ্ছে তো আমরা পজিশন কন্ট্রোল এবং কুইক কন্ট্রোল নিয়ে বললাম। এর পাশাপাশি যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে বার্সেলোনার ডিফেন্স লাইনে বার্সেলোনা যেভাবে ডিফেন্ড করেছে, ইভেন একটা গোলও হয়ে গেছিল ওদের ডটমান্ডের, কিন্তু পরবর্তীকালে সেটা দেখা যায় সেটা অফসাইড ট্র্যাপে আটকে দিয়েছে। তো সলিড ডিফেন্স এবং তার পাশাপাশি এই যে ডিফেন্সিভ যে অ্যাওয়ারনেস প্রত্যেকটা ডিফেন্ডারের মধ্যে, এটা প্রচন্ড মানে এটারই একটা রেজাল্ট হচ্ছে গতকাল 4-0 যে ক্লিন শিটটা। আর তার পাশাপাশি গোলকিপিং তো যথেষ্ট ভালো করে ওয়াচিক সেজনি। আচ্ছা, আমরা গোলকিপারের কথায় বলি যে গ্রেগর কোবেল যদি গতকাল না থাকতো তাহলে মানে বার্সেলোনা এটা মিনিমাম 7 থেকে 8টা গোল হতোই। এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট প্রথম 6 মিনিটের মধ্যেই বার্সেলোনা অলমোস্ট 4টে শট বোধহয় গোলে রাখে, মানে গোলমুখী আক্রমণে রাখে, যেখানে ইয়ামাল তিনখানা শট করে এবং লেভানডস্কিও একখানা শট করে, যেটা কিনা অসাধারণ দুখানা সেভ দেয় কোবেল। তো এটা একটা খুব বড় বিষয়, কারণ ডটমুন্ডের ডিফেন্স লাইন অতটাও হয়তো তুখোড় না বলা গেলেও কোবেল কিন্তু একাই অনেক যুদ্ধের কারিগর বলতে পারা যায়, মানে সেভিয়ার টাইপের। গ্রেগর কোবেল গতকাল হচ্ছে 4টে গোল খেয়েছে, কিন্তু তার পাশাপাশি 5টা মানে ক্রুশিয়াল সেভ দিয়েছে, যেগুলো অন্যান্য গোলকিপার থাকলে হয়তো গোল খেত একটা দুটো অবশ্যই। তো সেখানে গ্রেগর কোবেলের যে কুইক রিফ্লেক্স এবং তার পাশাপাশি এরকম টিমের ডিফেন্সিভ লাইন এরকম ধ্বংস হয়ে যাওয়ার পরেও যেভাবে একা হাতে ডিফেন্স সামলেছে, তার জন্য তাকে বাহবা দিতেই হয়। ঠিক একদমই তাই। আর একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে গিয়ে হান্সি ফ্লিককে আমরা সব সময় আমরা ব্যাক করি বা হোয়াট এভার, কুলার্সরা সবাই খুব পছন্দ করে। তার প্রধান আর একটা কারণ হচ্ছে ঠিকঠাক সাবস্টিটিউশন। হান্সি ফ্লিক ঠিক টাইমে ঠিক সাবস্টিটিউশন করে,
এটা একটা সবচেয়ে বড় কারণ, যেখানে আমরা দেখেছি আরাউও প্রথম থেকে না খেললেও পরে যখন সাবস্টিটিউট হয়ে নামে খুব ক্রুশাল 2-3টে ব্লক করে, যেগুলো মারাত্মক save। যেগুলো অ্যাকচুয়ালি 80 মিনিটের পর 77 মিনিটে তো বার্সেলোনা 4 নম্বর গোলটা করে দেয়, কিন্তু 80 মিনিটের পর থেকে কিন্তু ডটমুন্ড খুব ভালোভাবে অ্যাটাক করা শুরু করেছে এবং সেখানে অলমোস্ট প্রায় 3 থেকে 4টে শিওর শট গোল ব্লক করা, এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। সেখানে শুধু রোনাল্ডো আরাউজো নয়, Exactly, হ্যাঁ। তার পাশাপাশি ফেরান তরেসকে যেভাবে হ্যাঁ, হ্যাঁ। রবার্ট লেভানডস্কি যেভাবে নামিয়েছে, ফেরান তরেস ডিফেন্সে নেমে যেভাবে নিজের পারফরমেন্স দিয়েছে, মানে এফোর্ট দিয়েছে, সেটাও দেখার মতো। একদমই তাই, একদমই তাই। একদমই। আর কালকে আরেকটা জিনিস যেটা দেখলাম অনেকদিন পরে, সেটা হচ্ছে ইয়ামালের কি যেন বলে, সাবস্টিটিউট হয়ে আনসু ফাতিকে নামানো। তো ইয়ামাল, আনসু ফাটি। হ্যাঁ, ইয়ামালই অ্যাকচুয়ালি বলেছিল যে আনসু ফাটি যেহেতু পুরো কোনো পায়নি, মিনিটস পায়নি, সেই কারণেই আনসু ফাটি কে নামানোর জন্য ইয়ামাল কোচকে কনভিন্স করে এবং এটা খুব ভালো একটা জেস্চার দেখতে পাই আমরা। এর আগেও আমরা দেখেছি গাভিকে নামানোর জন্য যখন উঠে যায় পেদ্রি, আই থিঙ্ক। তো এটা একটা খুব ভালো জেস্চার আমরা দেখেছি বার্সেলোনার টিমমেটদের নিজেদের মধ্যে মধ্যে। কেমিস্ট্রি এবং বন্ডিং এত সুন্দর রাখছে, তো সেটাই আর কি। সেই জন্যই আমরা প্রথমে আলোচনা করছিলাম যে রাফিনা যেটা করছে সেটা হয়তো গুড জেস্টার না, তো দেখা যাক এখন পরবর্তীকালে কি হয়। অ্যাকচুয়ালি আমরা হয়তো যতটা ওভারথিংক করছি ততটাও, হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিক। হ্যাঁ। আচ্ছা, নেক্সট আমরা ম্যাচের স্ট্যাট নিয়ে একটু দেখি। বার্সেলোনা স্বভাবতই যেমন কুইক কাউন্টারে গোল দিয়েছে, তেমন পজিশন ডমিনেট করেছে। 60% বল পজিশন রেখেছে, যেখানে বার্সেলোনার এক্সজি ক্রিয়েট করে 3.71, মানে একেবারে আউট পারফর্ম করে। সেখানে আন্ডার পারফর্ম করে ডটমান্ড, সেটা হচ্ছে 1.29 মাত্র তাদের এক্সজি ক্রিয়েট হয়। সেখানে বার্সেলোনার টোটাল শট হচ্ছে 18, সেখানে 13 শটস রাখে মাত্র ডটমান্ড। আচ্ছা, 18 শটসের মধ্যে 10 শটস অন টার্গেট বার্সেলোনা, সেখানে মাত্র 13টার মধ্যে 3টে শট অন টার্গেট রাখে। বিগ চান্সেস ক্রিয়েট করে বার্সেলোনা 5টা, যেখানে বিগ চান্সেস ডটমান্ড ক্রিয়েট করে মাত্র 2টো। এবং তার পাশাপাশি অ্যাকিউরেট পাসেসের পার্সেন্টেজ হচ্ছে 88% বার্সেলোনার ক্ষেত্রে এবং 82% ডটমান্ডের ক্ষেত্রে। তো এই ছিল হচ্ছে গতকালের ম্যাচের মোটামুটি ফার্স্ট ম্যাচের যে কি বলবো যে খসড়া। আচ্ছা, নেক্সট আমরা যে ম্যাচের দিকে নজর দেবো সেটা হচ্ছে পিএসজি ভার্সেস অ্যাস্টন ভিলা। পিএসজি ভার্সেস অ্যাস্টন ভিলার ম্যাচটা যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে পিএসজি যেহেতু হোম ম্যাচ ছিল, তো সেক্ষেত্রে অনেকেই খুব ভালোভাবে এক্সপেক্ট করেছিল যে পিএসজি খুব ইজিলি ম্যাচটা জিতে বেরিয়ে যাবে, যেখানে পিএসজির এত ভালো একটা ফর্ম রয়েছে। কিন্তু গেমের ফার্স্টের দিকেই কিন্তু একটা মানে জাস্ট কাউন্টার অ্যাটাকেই বলা যায়, কাউন্টার অ্যাটাকে একটা দারুণ গোল কিন্তু করে দেয় মর্গান রজার্স কিন্তু দারুণভাবেই অ্যাস্টন ভিলার হয়ে পারফরমেন্স দিয়েছে এতদিন ধরে। তো সেক্ষেত্রে মর্গান রজার্সের একটা খুব ইজি ট্যাপিং ছিল, যে কারণে অ্যাস্টন ভিলা ম্যাচটায় 1-0 মানে 1-0 গোলে এগিয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু খুব একটা কোনো লাভ হয়নি, কারণ পিএসজির আক্রমণ এবং অসাধারণ ফরওয়ার্ড লাইন, মিডফিল্ড কন্ট্রোল সবই কিন্তু অ্যাস্টন ভিলাকে ধুলোর মতো উড়িয়ে দেয় এবং যথারীতি ম্যাচটা 3-1 গোলে তারা পিএসজি ম্যাচটা জিতে বেরিয়ে যায়। এবার যদি আমরা অ্যাস্টন ভিলা এবং পিএসজির টিম নিয়ে আলোচনা করি, তো সেক্ষেত্রে অ্যাস্টন ভিলা 4-2-3-1 ফরমেশনে কিন্তু নামে, যেখানে এমিলিয়ানো মার্টিনেজ তাদের গোলকিপার এবং ক্যাপ্টেন আই থিঙ্ক, এবং তার সঙ্গে আমরা দেখেছি ম্যাথিউ ক্যাশকে আমরা দেখেছি ডিফেন্স লাইনে, এবং তারা ইউরি টিয়েলমান্সকে দেখেছি, এবং জন ম্যাকগিন, মর্গান রজার্স, জ্যাকব র্যামসি এবং মার্কাস র্যাশফোর্ডকে কিন্তু আমরা সেন্টার ফরওয়ার্ড হিসাবে দেখেছি অ্যাস্টন ভিলায়। তো এবং প্যারিস সেন্ট জার্মানের যদি দেখি, তো আমরা ডোনারুমাকে গোলে দেখতে পাই, আশরাফ হাকিমিকে দেখতে পাই ডিফেন্স লাইনে, এবং লুইস বেরাল্ডো, তারপর হচ্ছে পাচো এবং নুনো মেন্ডেসকে আমরা দেখি ডিফেন্সে, এবং ওপরে যথারীতি কেভারাটসকেলিয়া, ডুয়ে এবং ওসমান ডেম্বেলেকে দেখি, এবং মিডফিল্ডে জোয়াও নেভেস, ভিটিনিয়া, এদেরকে আমরা দেখতে পাই। তো যাই হোক, এইরকম ছিল 4-3-3 ফরমেশন প্যারিস সেন্ট জার্মানের। তো এই হচ্ছে টোটাল ম্যাচের যে খসড়া, সেটা এবার বাকিটা প্রত্যয়। হ্যাঁ, ডিজায়ারে ডুয়ের আর কোয়ার্টজকেলিয়ার গোল দুটো দেখেছিস তুই? অ্যাকচুয়ালি 3টে গোলই দুর্দান্ত হয়েছে, তার মধ্যে মেন যেটা ডিজায়ারে ডুয়ের গোলটা, কি অস্বাভাবিক একটা গোল হয়েছে, তাই না? বক্সের বাইরে থেকে রাইট ফুটে যেভাবে ফিনিশ করেছে, মানে একবারে এমি মার্টিনেজ দাঁড়িয়ে গোল খেয়েছে, হ্যাঁ, দাঁড়িয়ে গোল খেয়েছে একদমই। আর কোয়ার্টজকেলিয়ার ফিনিশটাও অস্বাভাবিক একটা ফিনিশ, মানে কত, মানে 30-20% নিচেও হচ্ছে ওই ফিনিশের প্রবাবিলিটি থাকে, সেখান থেকে কোয়ার্টজকেলিয়া যেভাবে ফিনিশ করেছে একদমই। আর তারপরে হচ্ছে নুনো মেন্ডেস তো নিজের ভুলের, মানে নিজে যেভাবে ফার্স্ট গোলটা যেখানে ভুল করেছিল, হ্যাঁ, এক্স্যাক্টলি, সেটা মাসুল দিয়ে দিয়েছে, একদম সেটা পুষিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা,
তো এর পাশাপাশি বলতে হয় যে পিএসজির যেভাবে ফর্মে আছে পিএসজির টিম এবং লুইস এনরিকের আর্মি, তো সেখানে হচ্ছে একটা আন্ডাররেটেড প্লেয়ারের কথা আমরা বলি ওদের টিমে, সেটা হচ্ছে ভিটিনহা। ভিটিনহা হচ্ছে এই মানে এই ইউসিএল সিজনে মোস্ট অ্যাকিউরেট পাসেসের মধ্যে, মানে পাসেসের মধ্যে টপে আছে, মানে অ্যাকিউরেট পাসার। তো সেখানে হচ্ছে ভিটিনহা যেভাবে নিচে থেকে সাপোর্ট দিচ্ছে এবং তার পাশাপাশি ভিটিনহার পাশাপাশি ওপরে হচ্ছে যেভাবে যে তিনটে ফরওয়ার্ড লাইন যেভাবে খেলছে, তো সেখানে পিএসজি হচ্ছে ফাইনালে ওঠার বার্সেলোনার পাশাপাশি অন্যতম চরম দাবিদার। এখন দেখা যাক তারা সেকেন্ড লেগে কি করতে পারে, অ্যাস্টন ভিলা কিছু করতে পারে কিনা উনাই এমরির আন্ডারে, নাকি পিএসজি আরামসে এখান থেকে বেরিয়ে বার্সেলোনা পিএসজির এগেনস্টে রিয়াল মাদ্রিদ বা রিয়াল মাদ্রিদ বা আর্সেনালের মধ্যে, হ্যাঁ 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 একদম একদম। তো সেটাই, পিএসজি অস্বাভাবিক ভালো ফর্মে আছে, তো দেখা যাক এবার কি হয়। তো এই হচ্ছে গতকাল ম্যাচের আমাদের অ্যানালাইসিস, এবং তার পাশাপাশি আমরা দেখবো হ্যাঁ, আর একটা জিনিস যেটা বলার সেটা আমরা মিস করেছি হয়তো, সেটা হচ্ছে রাফিনিয়া কিন্তু মেসির রেকর্ড ছুঁয়ে ফেলেছে, যেটা হচ্ছে ওয়ান সিজন ইউসিএল এ 19টা গোল অ্যাসিস্ট, আই থিঙ্ক গোল প্লাস অ্যাসিস্ট, তো সেটা কিন্তু রেকর্ডটা ছুঁয়ে ফেলেছে। তো রাফিনিয়া যদি আর একটা গোল বা একটা অ্যাসিস্ট করে নেয় পরের বাকি ম্যাচগুলোর মধ্যে, তো সেক্ষেত্রে কিন্তু রাফিনিয়া ওয়ান সিজনের মধ্যে বার্সেলোনার জন্য হাইয়েস্ট গোল অ্যান্ড অ্যাসিস্ট প্রোভাইডার হয়ে যাবে। তো এটা কিন্তু একটা বড় রেকর্ড, এর দিকে রাফিনিয়া এগোচ্ছে। হ্যাঁ, মানে ইউসিএল এর মানে গতকালের ম্যাচের পর হচ্ছে টপ যে মানে টপ যে স্কোরারের লিস্টে, সেখানে হচ্ছে রাফিনা 1 নম্বর এবং লেভানডস্কি তারপরেই আছে 1 গোল পিছিয়ে। তো বার্সেলোনায় হয়তো দুটো স্ট্রাইকার মারাত্মক খেলছে, এবং দেখা যাক তারা কত দূর এগোয় এবং কতটা ভালো পারফরমেন্স দেয়। আচ্ছা, so that's it for today. Let us know if you liked our video. Please leave a comment down below about what your opinions are. Please like, share and subscribe to Match Points. Thank you for watching.